তখন আমরা পরিবারকে সময় দেওয়া তো দূরের কথা, কারণ দিবানিশে আমরা পালিয়ে বেড়াইছি। যে ডেল্টা সুপ, এই ডেল্টা নামটা কিভাবে আসলো? প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে আমার জন্য। যেহেতু জানতে পারলাম যে আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন, আপনার কেন মনে হলো যে আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা প্রয়োজন? কেন সিদ্ধান্ত নিলেন? হাসপাতালের একটা ভবন, কয়েকটা ভবন ছাড়া আর কোনো উন্নয়ন হ্যান্সার হয় নাই। নমিনেশন না দেওয়া হয় তাহলে আপনি নির্বাচন করবেন না? যদি দেখা যাচ্ছে যে আপনার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, মানুষের চায় আপনি নির্বাচন করেন, চেয়ারম্যান হন, নেতাকর্মীদের একটা বিরাট চাপ রয়েছে আপনার, সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্তে পরিবর্তন আছে? আপনার এই হাইমচর উপজেলায় একটা অর্থনৈতিক অঞ্চল করার কথা ছিল, এখন কিছুদিন আগেও এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে পক্ষ বিপক্ষ। আবার 2 দিন আগেও দেখলাম যে একটা চিঠি এসেছে। সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে হাইমচরে এই অর্থনৈতিক অঞ্চলের জন্য সিলেক্ট করা হবে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি একটি ভিন্নধর্মী আয়োজন নিয়ে। অজানা কথা জানতে চাই, আগামীর ভাবনা জানাতে চাই। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম সরু। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান। জানতে চাইবো, কেমন আছেন আপনি, কেমন কাটছে আপনার ব্যস্ত সময়? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহ মেহরবানিতে। আর ব্যস্ততা মানে রাজনৈতিক নেতা বা কর্মীর ব্যস্ততা না থাকলে রাজনীতির তৃপ্তি পাওয়া যায় না। রাজনীতির বিষয়টাই হলো ব্যস্ততা দিয়ে। যেহেতু আপনারা রাজনীতি করেন, বিভিন্ন সময় মিছিল, মিটিং, সমাবেশ, নেতাকর্মীদের সময় দিতে হয়, সেক্ষেত্রে বলবো 5ই আগস্টের আগে কি আপনারা বেশি ব্যস্ত ছিলেন, পরিবারকে সময় দিতে পেরেছেন, নাকি 5ই আগস্টের পরে একটু ব্যস্ত বেশি পরিবারকে সময় দিতে পারছে? 5ই আগস্টের আগের পরিস্থিতি ছিল একটা ভিন্ন পরিস্থিতি। তখন আমরা পরিবারকে সময় দেওয়া তো দূরের কথা, রাজনীতিকেও তেমন সময় দিতে পারি না, কারণ দিবানিশে আমরা পালিয়ে বেড়াইছি। তখন যেটুকু সময় আর কি পরিবারকে দিতে পেরেছি সেটা হলো কেবলমাত্র 2 বেলা খাওয়ার জন্য আমরা ঘরে গেছি, এইটুকু আমরা সময় পরিবারকে দিতে পেরেছি। এখন যথেষ্ট সময় পরিবারকে দেই, কিন্তু ব্যস্ততা অনেক বেশি। সেটা হলো জনকল্যাণে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান আমাদেরকে এতটাই ব্যস্ত করে রেখেছেন যে আমরা আসলে অন্য কোনো কাজ করার সুযোগ পাই না। সার্বক্ষণিকই জনকল্যাণে আমাদেরকে সময় নিবেদন করতে হবে। বর্তমানে আপনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, দীর্ঘদিন রাজনীতি করছেন। কত বছর হলো আপনার রাজনীতি কবরিকে রাজনীতি শুরু করবেন? সে বলতে গেলে তো অনেক কথা। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন ক্লাস ক্যাপ্টেন নির্বাচন নিয়ে শুরু করি, মানে এই সামাজিকতা মানে নির্বাচন খেলা শুরু করি ক্লাস 3 থেকে। আলহামদুলিল্লাহ, তখন অবশ্য রাজনীতি করি না, কিন্তু নেতৃত্বের জন্য লড়াই করি। তারপর থেকে আমি 1985-86 সাল থেকে আমি ছাত্রদল শুরু করছি। ছাত্রদল থেকে 1995 সালে আমি যুবদল শুরু করছি। তারপরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ইউনিয়ন বিএনপিতে 9 বছর আমি সভাপতির দায়িত্ব পালন করছি। উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি প্রায় 6 মাস। আর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে 10 বছর সময় অতিক্রম করছি। আপনারা যেহেতু রাজনীতি করেন, রাজনীতি তো আপনি ছাত্রদলের মাধ্যমে শুরু করলেন, পরবর্তীতে যুবদল এখন বিএনপিতে রয়েছে। এই যে এত বছরের রাজনীতি, আপনি কি অনুপ্রেরণা থেকে বিএনপিতে আসলেন, ছাত্রদল করলেন, একটু বলবেন? কার অনুপ্রেরণা, কাকে দেখে? আসলে রাজনৈতিক দর্শন আমাকে তখন আকৃষ্ট করে নাই, আমি দর্শন সম্পর্কে বুঝতাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার হাইমচরে আসছিলেন, সালটা আমার মনে নাই, সর্বরিবিতে 80 সালে মনে হয় উনি হাইমচরে আসছিলেন। আমি তখন খুবই ছোট, কিন্তু অন্যান্য ছেলেমেয়েদের সাথে আমিও সেখানে গেছি। তখন কোন ক্লাসে পড়াশোনা করতেন? আমি ঠিক মনে নাই, 79-80-তে আমি মনে হয় 6-এ পড়ি। আমি 85-তে এসএসসি পাস, যেহেতু 6-এ পড়ি। আমি একটা পাঞ্জাবি টুপি পরা ছিলাম, আমার মনে আছে যে হেলিকপ্টারের বাতাসে আমার টুপিটা হারিয়ে গেছে। সেখান থেকে আমি রাজনৈতিক মাঠে একেবারে সক্রিয়। যারা রাজনীতি শুরু করে প্রথমত অবস্থা পরিবার থেকে বাধা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যখন রাজনীতি শুরু করেছিলেন, পরিবার থেকে কেমন বাধা পেয়েছিলেন, তখন প্রতিযোগিতা কেমন ছিল, আর বর্তমানে কেমন আপনি বাধা পাচ্ছেন রাজনীতি করতে এসে? না, আমি যখন রাজনীতি শুরু করি তখন তো রাজনৈতিক পরিবেশ এমন ছিল না, আর পরিবার থেকেও বাধা ছিল না, কারণ রাজনীতিতে ক্লেশ ছিল না, মারামারি হানাহানি কাটাকাটি ছিল না, শান্তিপূর্ণ রাজনীতি ছিল, সবাই সবার আদর্শ নিয়ে সামনে এগুতো। কিন্তু এখনকার যে পরিবেশ, এই পরিবেশে স্ত্রীও বাধা দেয়, সন্তানরাও বাধা দেয়।
একটা প্রশ্ন ছিল, আপনি হয়তো বা এতে বিব্রত হতে পারেন। আমরা প্রায় সময় দেখি বিভিন্ন জায়গায় আপনাকে বলে, আপনাকে নিয়ে পোস্ট করে যে ডেল্টা শো। এই ডেল্টা নামটা কিভাবে আসলো, এই পিকটা শো করে? আসলে আমি রাগ হওয়ার কিছু নাই, এখানে বিব্রত হব না। আমি 1995 সালে আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ি, তখন আমার এক ছাত্র জীবনের ছোট ভাইয়ের সাথে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের হেড অফিসে যাই। আমি ওখানে গিয়ে কিছু সিনিয়র অফিসারদের সাথে কথা বলে আমি মুগ্ধ হয়ে যাই। ওখান থেকে আমি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে একজন ওয়ার্কার হিসাবে কাজ শুরু করি। পরবর্তীতে আমি অনেক সফলতা অর্জন করছি। আমি এজেন্সি ম্যানেজার হিসাবে সারা বাংলাদেশে 3য় স্থান অর্জন করছি। আমাকে বদলি করা হয়েছিল হাইমচরে, এটা অফিস দিয়ে হাইমচরে বদলি করা হয়েছিল। হাইমচরে তখন আমাকে কেউ চিনতো না। আমি লেখাপড়া করছি ফরিদগঞ্জে, কেউ চিনতো না। এই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমেই জনগণের সাথে আমার পরিচয় হয়। তখন থেকে মানুষ আমাকে ডেল্টা শফিক নামে চিনে। আমরা বাঙালি একটু অদ্ভুত, কারো পেশা বা কারো যদি কোনো দুষ্টুটি পাই, তো তখন তার নামের আগে তার কোনো একটা পেশা বিশেষণ যোগ করতে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি এটাতে কিন্তু একেবারেই অসন্তুষ্ট না। আমি এটা কর্ম করছি, আমাকে সে নামে চিনছে। আমি নিজেও অনেক সময় বলতাম আমাকে চিনছেন কিনা, আমি ডেল্টা শফিক। আমরা যেটুকু জানতে পারলাম যে আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবেন। আপনার কেন মনে হলো যে আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা প্রয়োজন, কেন সিদ্ধান্ত নিলেন? প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে আমার জন্য। আসলে প্রত্যেক রাজনৈতিক কর্মীরই নেতৃত্ব দেওয়ার স্বপ্ন থাকে। সেই নেতৃত্বটা বিভিন্ন স্তরে স্তরে হয়। আমি বর্তমানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমার শ্রদ্ধেয় সভাপতি মহোদয় নির্বাচন বিমুখ ব্যক্তিত্ব, উনি নির্বাচনের দিকে অতটা আগ্রহ ওনার নাই। ফলে উপজেলা নির্বাচন যদি হয়, আমি সম্ভাব্য একজন প্রার্থী। অঞ্চলের সাধারণ জনগণের প্রত্যাশা, আমার দলের নেতাকর্মীদের প্রত্যাশা, আমার দলের হাইকমান্ডের মনোনয়ন সব মিলিয়ে যদি আমার অনুকূলে আসে, তাইলেই কেবল আমি নির্বাচন করব। আর যদি না হয়, তাহলে আমি এতটা উদ্গ্রীব না যে আমাকে করতেই হবে। তবে মানব কল্যাণে যদি কিছু করতে হয়, সমাজ সেবার যদি কোনো কাজ করতে হয়, তাহলে তাকে কোনো না কোনো এক জায়গায় একটা চেয়ার তাকে দখল করতে হয়, চেয়ারে অবস্থান করতে হয়। যদি চেয়ারে অবস্থান না করে, তাহলে তার পক্ষে সমাজের অনেক কিছুই করা সম্ভব না। এক্সাম্পল ধরি, আমি বিএনপি সেক্রেটারি, এখন আমার দলটা ক্ষমতায়, আমার দলের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে কিছু বরাদ্দ আসে। সেই বরাদ্দ দিয়ে আমি অফিসে ইউএনও এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে আমি জনগণের পাশে কিছুটা সেবার হাত বৃদ্ধি করতে পারি। এই সুযোগটা যদি না হইতো, তাহলে আমি তো এখানেও যেতে পারতাম না। সুতরাং আমাকে জনগণের কল্যাণে যদি কিছু করতে হয়, তাহলে আমাকে কোনো না কোনো একটা চেয়ার আমাকে অবস্থান নিতে হবে। আপনি বললেন যে আপনাকে যদি দল থেকে সিলেক্ট না করা হয়, মিশন না দেখা হয়, তাহলে আপনি নির্বাচন করবেন না। যদি দেখা যাচ্ছে যে আপনার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, মানুষও চায় আপনি নির্বাচন করেন, চেয়ারম্যান হন, নেতাকর্মীদের একটা বিরাট চাপ রয়েছে আপনার, সেই ক্ষেত্রে আপনার মতামতে পরিবর্তন আসবে কিনা, সিদ্ধান্তে পরিবর্তন আসবে কিনা? অত্যন্ত চমৎকার প্রশ্ন আপনার। বিষয়টা হইলো, আমি শফিক, আমার মতো এরকম অসংখ্য শফিক এই অঞ্চলে আছে। কিন্তু আমি দেখি বিঙ্গুলিয়া থেকে একেবারে ঈশানবালা, কেমন এতটুক পুরো হ্যামচর অঞ্চলে যেখানেই যাই আমাকে শফিক নামে কিছু লোকে চিনে, অনেক লোকে চিনে আমাকে। এর অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমার ব্যক্তিগত কোনো সম্পদ বা আমার এমন কোনো কৃতিত্ব নাই যে কৃতিত্বের কারণে আমাকে পুরো উপজেলার নারী পুরুষ সবাই আমাকে চিনবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেই, সেই নেতৃত্বের কারণেই আমাকে সবাই চিনে। সুতরাং দলের সিদ্ধান্তকে ভায়োলেট করে আমি কোনো সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নেব না কখনো। দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, দল আপনাকে হতাশ করলো, সেটাকে আপনি কি একেবারেই দলের প্রতি যে আনুগত্য, সে আনুগত্য বজায় রাখবেন নাকি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন? আমি একেবারেই খুব দৃঢ়তার সাথে বিশ্বাস করি, আমার দল কখনো আমাকে অবমূল্যায়ন করবে না। এটা আমার একেবারে দৃঢ় একটা বিশ্বাস। আমি এ পর্যন্ত দলের কাছ থেকে যা পাইছি, সেটা কখনো ছায়া পাই নাই, এমনিতেই আমি পাইছি। দল আমাকে সেটা আমার যোগ্যতার ভিত্তিতে প্রয়োজন মনে করছে আমাকে দিয়েছে। আমি 4বার সাধারণ সম্পাদক দলের, 4 এই 4বারই একবারও আমি ছায়া নেই। দল আমাকে দিয়েছে এবং দলের নেতাকর্মীরা আমাকে ভালোবাসে। সে ভালোবাসা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বুঝতে পেরেছে, সেই ভালোবাসা থেকেই আমাকে নেতৃত্ব দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাকে মনোনয়ন দিবে। যদি কোনো কারণে দলের বৃহত্তর স্বার্থে আমাকে না দেয়, আমি আলহামদুলিল্লাহ করি, দলের যাকে মনোনয়ন দেবে তার পক্ষে নির্বাচনে আমি মাঠে কাজ করবো। কখনো স্বতন্ত্র প্রার্থী আমি হব না।
আপনার কাছে এই মুহূর্তে হামচর উপজেলার আপনার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী রয়েছে কিনা চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার? এখনো তো নির্বাচনী কোনো আবহাওয়া বহমান নাই, সুতরাং এখন আমি দেখি না কাউকে প্রার্থী, বা আমিও তো প্রার্থী হয়ে কারো কাছে পরিচিতি প্রচারণা চলছে। চালাই নাই। তো এই জন্য আমারও প্রতিপক্ষ কেউ আছে এমন আমি দেখি না এখনো। অবশ্যই হয়তো থাকতে পারে। আপনারা 5ই আগস্টের আগেও হামচর উপজেলার বিভিন্ন জায়গায় গিয়েছেন, 5ই আগস্টের পরও গিয়েছেন। তো এই হামচর উপজেলা ঘোরার পরে হামচরের সবচেয়ে বড় সমস্যাটা কি এবং হামচরের কি প্রয়োজন, হামচরের মানুষের কি প্রয়োজন আপনার কাছে মনে হচ্ছে? আমাদের যোগাযোগ ব্যবস্থা এখনো অপ্রতুল, রাস্তাঘাটগুলি এখনো চলাচলের জন্য পরিপূর্ণতা পায় নাই, অর্থাৎ ভঙ্গুর অবস্থায় আছে। আপনি 17 বছর একটা দল ক্ষমতায় ছিল, আপনি আইনচরে দৃশ্যমান উন্নয়ন যদি বলেন এমন কিছুই দেখানোর মতো নাই। ডেলেবাজার থেকে সর্বলিপি পর্যন্ত একটা রাস্তা, নদীর তীরে আমাদের বিএনপির আমলের কিছু কিছু অংশ বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশ বাদ দেওয়া, হাসপাতালের একটা ভবন, কয়েকটা ভবন ছাড়া আর কোনো উন্নয়ন হ্যান্সার হয় নাই। আমরা এতটা অনুভব করি নাই যতটা অনুভব করি 5 তারিখের পরে জনগণের চাহিদার প্রেক্ষিতে। আমি মনে করি এখানে শিক্ষা, চিকিৎসা, ভৌগোলিক কারণে আমরা আইনচদ বিভক্ত। শহরাঞ্চলের চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভঙ্গুর অবস্থা আছে, একেবারে নাজুক। এমনও হয় চিকিৎসার জন্য কোথাও যাওয়ার পথে পথেই রোগীর মৃত্যু হয়ে যায়। শিক্ষারও একেবারে করুণ অবস্থা চলে, শিক্ষকরা সেখানে থাকে না। একটা স্কুলে যদি 5 জন শিক্ষক নিযুক্ত হয়, কিন্তু সেখানে দেখা যায় 2 জনও ঠিক মতো ডিউটি করে না, বিভিন্নভাবে তারা অফিসকে ম্যানেজ করে, তারা সেখানে যায় না। এখন আমি মনে করি শিক্ষা, চিকিৎসা শহরাঞ্চলের এটা খুব বেশি প্রয়োজন। ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নয়নের কাজ চলছে, প্রস্তাবিত অনেক কাজ এগিয়ে যাচ্ছে। আমি আশা করি আমাদের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক যদি আল্লাহ হায়াত দান করেন, সুস্থ থাকেন, এমপি হিসাবে 5 বছর সময় অতিক্রান্ত করতে পারলে হামচরে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আপনি যেহেতু উপজেলা পরিষদের নির্বাচন করতে চাচ্ছেন চেয়ারম্যান হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার অবশ্যই উপজেলা নিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই সুনির্দিষ্ট পরিকল্পনা একটু জানতে চাই। আসলে আমাদের এখানে এই অঞ্চলটা আমরা কৃষি নির্ভর আর মৎস্য নির্ভর অঞ্চল। আমরা এখানে বহমান মেঘনা নদীতে আমাদের অসংখ্য জেলেরা মাছ ধরে, তাদের জীবনমান উন্নয়ন করা আমাদের খুব বেশি প্রয়োজন। চরাঞ্চল আপনি যদি জানেন কিনা, আমাদের যে চর মানে নীলকমল, হাইনচর, এই 2 ইউনিয়ন এবং গাজীপুর, এখানে যেই কৃষি পণ্য উৎপাদন হয়, কোটি কোটি টাকা সেখানে আমাদের রাজস্ব আয় হয়। আমরা সেগুলিকে উন্নয়ন করা দরকার। জমিগুলিকে, খাস জমিগুলিকে চাষিদের মধ্যে সুষম বন্টন করা দরকার। সার্বিকভাবে হাইনচরে মাদকের চরম কষাঘাত চলছে, এই চরম অবস্থা থেকে মাদক মুক্ত হাইনচর প্রতিষ্ঠা করা, কিশোর গ্যাংকে মানে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করে মোটিফিকেশনের মাধ্যমে তাদেরকে শিক্ষিত তরুণ সমাজ, যুব সমাজ তৈরি করাই মনে হয় হাইনচরের সবকিছু থেকে প্রাধান্য পাওয়া দরকার। যারা রাজনীতি করে, ছোট থেকে রাজনীতি করে, অনেক একটা বয়স রাজনীতি করে, তাদের জীবনে রাজনীতি একটা ভীষণ এবং মিশন থাকে। আপনার রাজনৈতিক ভীষণটা কি এবং মিশনটা? আগে বলছিলাম আমি, প্রত্যেক রাজনৈতিক নেতারই স্বপ্ন থাকে নেতৃত্ব দেওয়ার। নেতৃত্বটা 2 স্তরে, একটা হলো সাংগঠনিক স্তর, আর একটা হলো মানে রাষ্ট্রীয় স্তর। তো আমরা সাংগঠনিক স্তর তো নেতৃত্ব দিচ্ছি দীর্ঘ সময়, এখন রাষ্ট্রীয় স্তরে নেতৃত্ব দেওয়ার একটা স্বপ্ন আমার আছে। আপনি যেহেতু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন, ভবিষ্যতে আপনি দলের কোন জায়গায়, হাইকমান্ডের কোন জায়গায় নিতে দেখতে চান? এটা খুব কঠিন বিষয়। আজকে আমাকে হয়তো অনেক নেতাকর্মী ভালোবাসে, আবার অনেকে আমার মেজাজকে সহ্য করতে পারে না। এটা আমাকে অনেকে পছন্দ করে না। আমি আমাদের কমিটিতে আমাদের অত্যন্ত ত্যাগী, অত্যন্ত পরীক্ষিত একজন নেতা আমিনুল্লাহ ব্যাপারী, উনি আমাদের সভাপতি। ওনাকে অধিষ্ঠিত রেখে আমাকে যেখানেই রাখুক আমি সেখানেই থাকতে রাজি আছি। এই যে আপনি বললেন যে দল আপনাকে যদি নমিনেশন না দেয় তাহলে আপনি দলের বিরুদ্ধে যাবেন না, তো আপনি স্বতন্ত্র নির্বাচন করবেন না, আবার আপনার দলের যে সিনিয়র নেতা রয়েছে তার প্রতি আপনার একটা আনুগত্য রয়েছে। এই দলের প্রতি এত ভালোবাসা, আনুগত্য, আপনি এত বছর এই রাজনীতি করে দলের পিছনে থেকে আপনি কি পেয়েছেন এবং কি হারিয়েছেন? হারিয়েছে জীবন থেকে অনেক যৌবন, স্ত্রী, সন্তান, পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারি না। পেয়েছি অনেক অনেক। আমি আগেই বলছিলাম আমি একজন শফিক, পুরো হাইনচরে এখন আমার পদচারণা, আমার পরিচিতি আছে।
সেটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়েছে। আমাকে অনেক লোক সম্মান করে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উছিলায় মহান রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন। আমি পেয়েছি অনেক, হারিয়েছি যেটা, সেটা আসলে স্ত্রী সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারি না, এজন্য তাদের কাছে আমি অনেকটাই খাটো হয়ে থাকতে হয় আর কি। আসলে রাজনীতি যারা করে তাদের জীবনে একটা সময় থাকে। আপনি এই মুহূর্তে কি পেশায় রয়েছে? আমি শিক্ষাকে খুব বেশি ভালোবাসি, সৃজনশীলতাকে খুব পছন্দ করি, লালন করি। আপনি জানেন আমার আদর্শ শিশু নিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এটার আরও 2টি শাখা আছে। সব মিলিয়ে এখানে প্রায় 750 জনের মতো শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত আছে। প্রায় 65 জন লোক বিভিন্ন ক্যাটাগরিতে তারা এখানে কর্মরত আছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি। আমি শিক্ষকতা পেশাটাকেই খুব সগৌরবে আমি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। পাশাপাশি আমি একজন ঠিকাদার, আমি দীর্ঘ সময় থেকে ঠিকাদারি করি। যদিও ফ্যাসিস্ট আমলে আমরা ঠিকাদারি কাজ পাই না, কাজ করতে পারি না, এখন অপেক্ষা করতেছি কাজ পাবো, আশা করি ইনশাল্লাহ কাজ পাবো। ঠিকাদারি পেশাটা আমার অব্যাহত আছে। বর্তমানে আপনি একজন শিক্ষক হিসাবে পরিচয় দিচ্ছেন। ছোটবেলায় কিন্তু আমরা ভাবতাম যে আমি বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, পাইলট হবো। ছোটবেলায় যে ভাবনাটা ছিল, এখন যদি ওই পেশায় থাকেন তাহলে আপনি এখন কি থাকবেন? আসলে আমার এরকম ভাবনা আমার ছিল না, কেন জানি নেতাগিরির প্রতি আমার একটা মোহ ছিল, লিডার। তো আল্লাহ আমাকে সেই পথেই ধাবিত করছেন। তাহলে বলা চলে যে আপনার যে ভাবনা, সেই ভাবনাটা আমার সাকসেসফুল। জি ইনশাল্লাহ। আপনি আরেকটু পিছনে যেতে চাই, আপনি যদি নির্বাচন করেন এবং চেয়ারম্যান হিসাবে যদি নির্বাচিত হন, বিজয়ী হন, মানুষ আপনাকে বিজয়ী করে, সেই ক্ষেত্রে হাইনচর নেবে একটা সমস্যা নিয়ে কাজ করেন সর্বপ্রথম। সেই সমস্যাটা আপনি কোন সমস্যা নিয়ে কাজ করেন? বিশুদ্ধ পানির প্রচন্ড অভাব হ্যাঞ্চরে, এই একটা সমস্যা, আর মাদকের বিরুদ্ধে আমার অবস্থান, এই দুইটা নিয়ে আমি প্রথমত কাজ করব। সমসাময়িক একটি বিষয়ে যেতে চাই। আপনার এই হাইনচর উপজেলায় একটা অর্থনৈতিক অঞ্চল করার কথা ছিল, এবং কিছুদিন আগেও এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া 2টা দল পেয়েছে, পক্ষ বিপক্ষ। আবার 2 দিন আগেও দেখলাম যে একটা চিঠি এসেছে যে চাঁদপুর সদরের ইব্রাহিমপুর ইউনিয়নকে হাইনচরের যে জায়গাটা রয়েছে সেটা আসলে সিলেক্টেড করা হবে কিনা, উপযুক্ত করা হবে কিনা, রাজা কূটনীতি দল আছে। সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে হাইনচরে এই অর্থনৈতিক অঞ্চলের জন্য জায়গাটা সিলেক্ট করা হবে? আপনার অসংখ্য ধন্যবাদ। একটি অত্যন্ত সময়োপযোগী একটা প্রশ্ন আপনি আমার সামনে উপস্থাপন করছেন। আসলে যে ভাইরা ফেসবুকে ঝড় তুলছে, তারা তথ্য না জেনেই, মানে ভাসমান আওয়াজ থেকে তারা তথ্য তুলছে। কারা এরকম? এই যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট আছে, তারা খুব বেশি, যেমন হাইনচর থেকে এটা নিয়ে যাচ্ছে, হাইনচর থেকে এটা নিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় সংসদ সদস্য স্যানেলাইকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলছেন চাঁদপুরে আমরা একটা ইপিজেড করতে চাই, যেটা হাইনচরে একটা স্থান নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেটা তথ্যটা উপযুক্ত না বলে উনি বলছেন। সেটা বিভিন্ন কারণ, আপনিও যৌক্তিক কারণ দেখলে আপনিও সেটা বুঝবেন। কিন্তু আমাদের যেই বিশাল পরিমাণ খাস জমি আছে, এই খাস জমিকে যদি কাজে লাগাইতে পারি আমরা, তাহলে হাইনচরের জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের বিশাল একটা জায়গা তৈরি হবে। আমরা মাননীয় সংসদ সদস্যের সাথে একবার না একাধিকবার আমরা বলছি যে হাইনচরের অর্থনৈতিক অঞ্চলটা যদি বৃহৎ আকারে করা সম্ভব না হয়, ছোট আকারে করা সম্ভব হইলেও আমরা সেটার পক্ষে কাজ করি, আপনি সেটার পক্ষে কাজ করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 16ই মে চাঁদপুরে আসছিলেন। সেই জনসভায় আমাদের মাননীয় সংসদ সদস্যের বক্তব্য ছিল চাঁদপুরে একটি ইপিজেড এবং হাইনচরে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার জন্য দাবি ছিল। আমি প্রত্যক্ষদর্শী এবং একেবারে সম্পৃক্ত। আমি পরের দিনই মাননীয় প্রধানমন্ত্রী জেলা প্রশাসককে টেলিফোন করে অর্থনৈতিক অঞ্চলে যাচাই বাছাই করার জন্য, সমীক্ষা করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। এবং সে সাপেক্ষেই আগামী 24 তারিখ একটি উচ্চ পর্যায়ের টিম আসতেছে। সেখানে অর্থনৈতিক অঞ্চল সকল কাজে চলমান আছে। আমরা যতটুকু এখন জানি, যতটুকু আমাদের জানা, 8100 একর জমি এখানে দেওয়া হয়েছে, অ্যাকোয়ার করা হয়েছে, মানে না সরকারের এই বেজাকে দেওয়া হয়েছে এটা, কিন্তু এটা এখনো মালিকদের পাওনা পরিশোধ করা হয় না। কেবলমাত্র এটা সীমানা নির্ধারণ করা হয়েছে। সেই সীমানার 1000 একর জমির মধ্যে আপাতত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্টার্ট হবে 1000 একর জমির মধ্যে। সেটা হলো সোলার প্যানেল সিস্টেমে, সৌরবিদ্যুৎ। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, সেটা বাংলাদেশের জাতীয় গ্রেডে সঞ্চালন করা হবে। এটার নিচে কৃষি পণ্য উৎপাদন করা হবে, কৃষকদেরকে পুনর্বাসন করা হবে। এই অর্থনৈতিক অঞ্চলের কাজ চলমান আছে। আমি হাইনচরের সন্তান,
হাইনচরের উন্নয়ন হইলে ব্যক্তিগতভাবে আমার উন্নয়ন হবে। সুতরাং আমি হাইনচরের পক্ষেই আমার অবস্থান। প্রিয় দর্শক, দীর্ঘক্ষণ যাবৎ আমরা অজানা কথা জানতে পেরেছি, আমাদের অতিথির আগামী দিনের ভাবনা জানাতে চেয়েছি। তো আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথিকে, তিনি শত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা হয়তো নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।